শেখ শাহজাহান 2011 সালে কার পোলিং এজেন্ট ছিল? এই কোশ্চেনটার উত্তর চাই। বামফ্রন্ট আমলে শাহজাহানের হিম্মত হয়নি গরিব মানুষের জমি লুট করে সেখানে দল ছেড়ে দেওয়া। কর্পোরেট, মোদি, আরএসএস, মমতা সব ব্যান হবে, এক এক করে ব্যান হবে। চীন যা চায় সিপিএম তাই চায়। তৃণমূলের যেসব নেতারা দল চেঞ্জ করছেন তারা অন্য কোথাও যাচ্ছে না, তাদের সেফ প্লেস বিজেপি, সেফ হেভেন বিজেপি হয়ে দাঁড়িয়েছে। শিলিগুড়ির যে বিধায়ক হয়েছে শঙ্কর ঘোষ, এখনো চেক গুয়েভারার ট্যাটু আছে, এখনো সেটা মুছতে পারিনি। আগে মুদ্রা দুপিট এবিডের অফিস হচ্ছে তৃণমূল এবং বিজেপি। শিবের মাথায় অশালীন আচরণ করাটা কর্ণ অশালীন বলছো? হ্যাঁ, শাইনি ঘোষকে নিয়ে এত কথা হচ্ছে, যাদবপুর লোকসভায় বাংলায় দাঙ্গা দুজন হচ্ছে, শাইনিকে নিয়ে হারাতে তৃণমূল পারবে, এটা তোরা বল। লোকসভা নির্বাচন, কিন্তু এই লোকসভা নির্বাচনের আবহে কি বলছেন আমাদের দেশের যুব সমাজ, সেই খোঁজ কি আপনারা রাখেন? নিশ্চয়ই নয়। তার কারণ নেতা মন্ত্রীদের আধিক্যের মধ্যে ছাত্ররা কি বলছেন, পড়ুয়ারা কি বলছেন, তারা কি চান আসলে এই বিষয়ে নিয়ে কিন্তু আমরা কেউই ঠিকমতো সচেতন নই বলে অনেকেই দাবি করেন। আমরা চলে এসেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বলা হয় রাজনীতির আঁতুড় ঘর। এখান থেকেই নাকি বাঘা বাঘা নেতারা তৈরি হন দলীয় রাজনীতির জন্য, ভোটের রাজনীতির জন্য। রয়েছেন ছাত্ররা, আমরা সকলকে স্বাগত একবারে জানাই সংবাদ প্রতিদিন ডিজিটালে। আমার ডান দিকে রয়েছেন বামপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এবং আমার বাম দিকে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিরা। আমি প্রথম যাব সঞ্জীব তোমার কাছে। যাদবপুর বামপন্থীদের গড় বলা হয়, সেখানে দাঁড়িয়ে তোমরা কি খানিকটা ঠুনকো, মানে এখনও মন খারাপ করে দাঁড়িয়ে থাকা বা ঠিক করে আন্দোলন না গড়ে তোলা, এর প্রভাব কি নির্বাচনেও পড়বে না মনে হয় তোমার? না, বিষয়টা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে শুধুমাত্র যাদবপুর দিয়ে বিচার তো করা যায় না। সামনে লোকসভা ভোট আছে, এই লোকসভা ভোটের 24-এর লোকসভা ভোট আমরা মনে করি একত্রিতভাবে বিজেপি, আরএসএস এবং সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার ভোট। এবং বিজেপির যে এজেন্ডা, আরএসএসের যে এজেন্ডা, সেই এজেন্ডাকে আমরা সবাই মিলে, ভারতবর্ষের যারা নাগরিক আছে সমস্ত নাগরিক মিলে তাদের যে সুপ্ত উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যাতে আমরা 200-র মধ্যে আটকে দিতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। আমরা মনে করি এজেন্ডা বলছো বা বিজেপির এজেন্ডা বলছো, কি বলতে চাইছো একটু বলবে? এই গোমূত্র, এই গোবর, এই সমস্ত দিকে মানে ব্যাপারটা হচ্ছে আরএসএস বিজেপি যা করতে চাইছে, যেভাবে করতে চাইছে, যে গণতন্ত্রের যে 4টে স্তম্ভ, সেই 4টে স্তম্ভকে তারা অলরেডি কিনে ফেলেছে। তারা তাদের মতন করে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থেকে শুরু করে ইচ্ছা মতন বদল, সেনাবাহিনীতে কর্নেল থেকে লেফটেন্যান্ট থেকে শুরু করে আরএসএসের লোক ঢোকানো থেকে শুরু করে তারা সম্পূর্ণভাবে তাদের মতন করে আমি নিয়েছে। আপনার কাছে যাবো, আমি একদম সোমসূর্য কিনে ফেলেছো, মানে তোমরা আইন, বিচার ব্যবস্থা, গোমূত্র, যা যা তোমাদের নামে হয় সব কিছু মিলিয়ে সব কিছু কিনে ফেললে ভোটের আগে। যদি আমরা চন্দ্রচূড়ের অনেক বয়ান দেখি, সেখানে কিন্তু চন্দ্রচূড় বহু অ্যান্টি বিজেপি কথাবার্তা বলেছে। চন্দ্রচূড় মানে কোন চন্দ্রচূড় বলছো? বিচারপতি, চিফ জাস্টিস বললো না আমরা বিচার ব্যবস্থা কিনে ফেলেছি। আর যদি তৃণমূল এটা ভেবে বলে যে রঞ্জন গগৈ যিনি ছিলেন আগের চিফ জাস্টিস, উনি রাজ্যসভা মেম্বার হয়েছেন, আমি ওদের মনে করিয়ে দিতে চাই যে রঞ্জন গগৈ ইজ নট দ্য ফার্স্ট চিফ জাস্টিস যে রাজ্যসভায় গেছে। এর আগে কিন্তু রঙ্গনাথ মিশ্র কংগ্রেসের হয়ে রাজ্যসভায় গিয়েছিল, ঠিক আছে? তো অর্থাৎ এই তার জন্য রাম মন্দিরের রায় দিতে হয়নি। আচ্ছা, রাম মন্দিরের রায় দিতে হয়নি। 1980 সালে যখন রাম মন্দির আন্দোলন প্রথম তৈরি হয়, তখন এএসআই ডিরেক্টর ছিল কে মোহাম্মদ। এগুলো সব হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ওদের শিখিয়েছে, সেই হিসাবে বলে যাচ্ছে। তথ্য দিয়ে কথা বলুক। বিজেপির বক্তব্য, বিজেপির বক্তব্য, আরএসএস এর বক্তব্য হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে চলে, তাদেরকে খাওয়ানো হয়, সেই হিসাবে তারা বলতে আসে। বলতে দাও প্লিজ। এএসআই ডিরেক্টরের নাম গুগল করলেই খুঁজে পাওয়া যায়। অবশ্য হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা বোধহয় গুগল ইউজ করে না। মানে বিজেপি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে বিশ্বাস করে, সেটা প্রমাণিত, সামনে সেটা স্বীকার করছে। মোহাম্মদের নাম জানা যাবে। আর কে মোহাম্মদ নিজে একজন সংখ্যালঘু ছিলেন, তিনি কিন্তু এটা ডিসাইড করেন যে রাম মন্দিরের স্ট্রাকচার কীরকম, এবং তার রিপোর্ট ওয়াইজই কিন্তু জাজমেন্ট এগিয়ে যায়। এবং রঞ্জন গগৈ যিনি রাম মন্দিরের রায় দিয়েছেন, সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা রায়। কারণ রঞ্জন গগৈ বলতে তুমি যার কথা বলছো, তিনি তো রাজ্যসভার বোধহয় সাংসদ বিজেপির তরফ থেকে, মানে তিনি বিজেপি নেতা হয়ে গিয়েছেন এখন, অনেকটা অভিজিৎ গাঙ্গুলির মতো। আমি আসবো, অভিনন্দন। রঞ্জন গগৈয়ের প্রসঙ্গও আনলো, সেখানে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলি, রঞ্জন গগৈ সব কিছু মিলে বিচার ব্যবস্থা সত্যি কি, যেটা সঞ্জীবরা বলছেন যে কিনে নেওয়া, বিজেপির কিনে নেওয়া, সেই কিনে নেওয়ার যে প্রভাব, সেটাও কি নির্বাচনে পড়বে বলে আপনার মনে হয়? হ্যাঁ, অবশ্যই পড়বে বলে মনে হয়। আমরা পূর্বেও দেখতে পেয়েছি, যেটা বলছিল আর কি, রাম মন্দিরের যে রায়, সে ঐতিহাসিক রায় বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে বিচার ব্যবস্থা কীরমভাবে শাসকদের অধীনে এসে যাচ্ছে। এবং শুধু দেশে নয়, রাজ্যের ক্ষেত্রে বহু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই যে এসএসসি নিয়ে দুর্নীতি হলো, তার যে রায় বেরোলো, সেক্ষেত্রে এতজনের যা জব ছিল সেটা বাতিল হয়ে গেল। সেক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি যে একটা প্রপার ইনভেস্টিগেশন হলো না। সেই জায়গা থেকে বিচার ব্যবস্থা যে আর খুব একটা মানুষের জন্য নেই, যে ক্ষমতায় থাকছে তার অধীনে যাচ্ছে, সেটা খুব স্পষ্ট।
একদম একই মানে একই প্রশ্ন নিয়ে আমি সাম্যর কাছে যাব। সাম্য, যেগুলো প্রশ্ন উঠছে বিচার ব্যবস্থাকে কিনে নেওয়া, সঞ্জীবরা যেটা বলছে, সেখানে দাঁড়িয়ে সাম্য তোমরাও কি মনে করো বামপন্থী ছাত্র সংগঠন রয়েছে, রাজনীতি করছো, সেখানে দাঁড়িয়ে বিচার ব্যবস্থাকে কিনে নেওয়া, বিজেপির বিরুদ্ধে যা যা অভিযোগ করছে, তৃণমূল তো তোমাদের সুরেই গান গাইছে, একই কথা বলছে, তাহলে তোমাদের মধ্যে বিভেদ কোথায়? একই ইস্যু নিয়ে তো তোমরা যাচ্ছ মানুষের দরবারে। অ্যাকচুয়ালি টিএমসি আর বিজেপি একে অপরের বি টিম আর এ টিম হিসেবেই কাজ করছে বহুদিন ধরে বঙ্গীয় রাজনীতিতে। 2002 সালে যদি আমরা মনে করি দেখি তাহলে দেখতে পাবো অটল বিহারী বাজপেয়ী এসে বলছে মমতা ব্যানার্জি তার মানসপুত্রী, আরএসএসের দুর্গা। তো এরকম একটা টেন্ডেন্সি বিজেপির মধ্যে থেকে প্রথমেই ছিল এবং তৃণমূল কংগ্রেসও সেটার সপক্ষে সবসময় দাঁড়িয়েছে তাদের হয়ে। আমরা আজকে টিএমসি নিজের কথাগুলি বলছে যে তারা অ্যান্টি বিজেপি, কিন্তু আমরা দেখেছি বিজেপির সাথে তারা কোয়ালিশনে গিয়েছে, তারা গভর্নমেন্টে গিয়েছে। আর মানে বর্তমান রাজ্যের রাজনীতিতেও আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের যেসব নেতারা দল চেঞ্জ করছেন তারা অন্য কোথাও যাচ্ছে না, তাদের সেফ প্লেস বিজেপি, সেফ হেভেন বিজেপি হয়ে দাঁড়িয়েছে। বিজেপি একটা বর্তমানে ওয়াশিং মেশিন হয়ে দাঁড়িয়েছে এবং সেই ওয়াশিং মেশিনে টিএমসির যারা কলঙ্কিত নেতারা, গুন্ডা, চোর যারা রয়েছে, তারা সবাই টিএমসি থেকে বিজেপিতে গিয়ে ওয়াশিং মেশিনের মতো কাজ করে তারা হয়ে যাচ্ছে, তার বিজেপিরই হয়ে যাচ্ছে। তো আমরা বুঝতে পারছি কোথায় ঠিক এই জোটটা তৈরি হচ্ছে। এই একই প্রশ্ন তো মমতা বন্দ্যোপাধ্যায়ও তুলছেন, মানে ওয়াশিং মেশিন। পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম, কংগ্রেস, বিজেপি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী মোহাম্মদ সেলিমকে জেতানোর জন্য কংগ্রেস বিজেপি আতাত করেছে। অধীর চৌধুরী বহরমপুর সিটে জেতার জন্য বহরমপুরের বিজেপির ভোট তার পালে নেওয়ার জন্য তার যে কনভারসেশন এবং কথোপকথন সেটা পরিষ্কারভাবে সবাই জানে। মালদার সিটে বিজেপিকে সিপিএম এবং কংগ্রেস মিলে জেতাবে। এই যে 4টে সিটের যে সেটিং সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। পশ্চিমবঙ্গে বিজেপির যে এন্ট্রিটা, বর্তমানে সাম্প্রদায়িক রাজনীতির এন্ট্রিটা, সেটা মানে এদের হাত ধরেই হয়েছে, টিএমসির হাত ধরেই হয়েছে। সাম্যরা যে অভিযোগগুলো করছে সত্যিই তো তাই, মানে মানে তোমাদের কি মনে হয়? এরকম তো ব্যাপারটা সেবার বহুদিন ধরেই চলছে। তথাগত রায় থেকে শুরু করে প্রত্যেকে বলছেন যে আরএসএসের দুর্গা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, প্রথম কথা বলতে চাই, এই আরএসএস বিজেপি আজকে এত কথা বলছে পশ্চিমবঙ্গে তৃণমূলের হাত ধরে এসেছে, ঠিক আছে। আমরা কলিশনে গেছিলাম, কিন্তু আপনার রাজনাথ সিংয়ের সাথে জ্যোতি বসুকেও আপনারা দেখতে পাবেন, আপনার অটল বিহারী বাজপেয়ীর সাথে অনেক সময় আপনারা বিজেপি গভর্নমেন্টে অনেক নেতাদেরকেই অনেক কথা বলতে দেখতে যাবেন, ঠিক আছে। আর বিজেপি সিপিএমের কথা কিছু বলে লাভ নেই। দিলীপ ঘোষ এবং হচ্ছে কি সুজন চক্রবর্তী গলা ধরে কোলাকুলি করে যে বস ভালো দিয়েছো, ভালো আর করেছো। তাপস রায় তৃণমূল কংগ্রেসে যায়, এবং তৃণমূল কংগ্রেস থেকে সবচাইতে বড় বিজেপিতে যায়, কথা, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যায়, বামপন্থীরা পুরো যে তৃণমূলটাই বিজেপিতে shift যায় করে না। বিজেপিতে। শিলিগুড়ির যে বিধায়ক হয়েছে শঙ্কর ঘোষ, সে কোন করতো, তার বুকে এখনো চে গুয়েভারার ট্যাটু আছে, এখনো সেটা মুছতে পারিনি। ওটা বুকে নয়, ওটা হাতে। খগেন মুর্মু এবং কোন এরকম পার্টি আমরা করতো? লোকজনদের চিনি যারা খগেন মুর্মু কোন পার্টি করতো? শ্রেণীর সাথে গাদ্দারি করেছেন, সংঘর্ষ তাদের মধ্যে আমরা খোলাখুলি ঘোষণা করছি। এটা বামপন্থীরা ঘোষণা করছে, তারা সে গাদ্দারি করেছে শ্রেণীর স্বার্থের সাথে। যে তারা কোন দলে বিজেপি যাবে? টিএমসি একজন টিএমসিতে যাচ্ছে, বিজেপিতে ফিরে যাচ্ছে, আবার বিজেপি থেকে টিএমসিতে চলে যাচ্ছে, আমরা সেটাই মানে তৃণমূলটা অনেকটা ওই আরএসএস এর ইন্টার্নশিপের মতো হয়ে গেছে আর কি। বিজেপি থেকে বিজেপি করার জন্য একটা ইন্টার্নশিপ করতে হয়, তো তৃণমূল করে নেয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওয়াশিং মেশিন বিজেপি, যে উত্তর পাওয়ার আগেই আমি দেখলাম একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে এখানে দাঁড়িয়ে। ওয়াশিং মানে মেশিন না ওয়াশিং পাউডার, নির্মাত থেকে বিজেপি, মানে ব্যাপারটা কি, মানে গুলিয়ে যাচ্ছে। বাইরন বিশ্বাস তো কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল, কংগ্রেসের সিপিএম তো 70 বছর ধরে নিজেদের বিরোধিতা করে গেছে, দিয়ে হঠাৎ করে সমস্যায় পড়ে তারা জোট করে নিয়েছে। তো বাইরন বিশ্বাসও তো তৃণমূলে গেছে, তার মানে কি সিপিএমের যারা প্রার্থী তারা ওয়াশিং মেশিন হয়ে তৃণমূলে ঢোকার চেষ্টা করছে? সেম অ্যালিগেশনটা তো সিপিএম আর কংগ্রেসের দিকেও যায়। কি মনে হচ্ছে? বলছে বাইরন বিশ্বাসের প্রসঙ্গ উঠলো। হ্যাঁ, বাইরন বিশ্বাসের প্রসঙ্গ উঠলো ঠিকই, কিন্তু বিজেপির এই সমস্ত অ্যালিগেশনগুলো কখনোই ধোপে টেকে না। সিপিএম থেকে বিজেপিতে কোনোদিন বিজেপিতে মানে সিপিএম থেকে বিজেপিতে যাওয়ার উদাহরণ খুব মানে নেই বললেই চলে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এরকম একটা সাম্প্রদায়িক দল, এরকম একটা আরএসএসের মতো একটা অত্যন্ত সাম্প্রদায়িক দলের কাছে সিপিএম যাবে, সিপিএমের যারা সিপিএম করেছে একসময়, এটা মানা যায় না, এটা হয়ও না কোনো দিন। এটা অনেকে জানা নেই, তাপসী মণ্ডল থেকে শুরু করে অনেকে জানা নেই, আর অনেকে জানা নেই হলদিয়ার বিধায়ক কোন দল করতো। সাম্প্রদায়িকতার ক্ষেত্রে তৃণমূল কম বলতে ততই ভালো, কারণ 2002 সালে দেখেছিলাম গুজরাট দাঙ্গার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ফুলের তোড়া দিয়ে নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছিলেন, তখন কিন্তু কেউ গুজরাট দাঙ্গার সময় তখন কিন্তু কোনো রাজনৈতিক দল বিজেপি গা ধাতো না, একমাত্র তৃণমূল তখন কিন্তু জোট করেছিল বিজেপির সঙ্গে। যাদবপুর লোকসভায় সায়নী ঘোষ বোধহয় দাঁড়িয়েছেন, তৃণমূল প্রার্থী। তিনি একটা সময় শিবের মাথায় কিছু একটা পড়াতে গিয়েছিলেন, কন্ডম শব্দটা একদম অশালীন নয়,
করাতে গিয়েছিলেন, তিনিও কিন্তু একটা সময় বামপন্থী মনোভাবাপন্ন ছিলেন বলে মনে করা হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি নানান সময় সোচ্চার হয়েছেন। সেখানে দাঁড়িয়ে কি মনে হয় সেই সায়নী ঘোষিত আজকে তৃণমূলে চলে গেছে? আমি যাবো না, 1 মিনিট, আমি যাবো, ও মহিলা, ও এসএফআই করে, বামপন্থী ছাত্র সংগঠনে জড়িত। সায়নী ঘোষ বামপন্থী ছিলেন কখন? সায়নী ঘোষ কখন বামপন্থী? হ্যাঁ, অনেকে বলেন মমতা ব্যানার্জি হচ্ছে যাচ্ছে, মমতা ব্যানার্জি নাকি বলে যে বামপন্থী আমরা, তো তাহলে মানে কারা বামপন্থী কারা বামপন্থী? নচিকেতা বলেন যে মমতা ব্যানার্জির মধ্যে আমি লেনিনকে দেখতে পাই, এগুলো আমরা শুনতে পাই। তো সায়নী ঘোষ বামপন্থী ছিলেন তার প্রামাণ্য কি? যে ব্যক্তিটি হালকা হলেও লিবারেল চালে কথা বলছে তাকে কমিউনিস্ট বলে দাগিয়ে দিলে বিজেপির অনেক সুবিধা হয়। কমিউনিস্ট ম্যানিফেস্টোর বেসিক যে 5টা পয়েন্ট আছে সেই 5টা পয়েন্ট যদি পশ্চিমবঙ্গের সিপিএম এর সাথে তার আদর্শে যদি মিলে দেখা হয়, যদি একটা পয়েন্ট মেলাতে পারে, আমি এখানে দাঁড়িয়ে বলছি রাজনীতি ছেড়ে দেবো। আমরা জানতে চাইছি 5টা পয়েন্ট কি কমিউনিস্ট ম্যানিফেস্টোর, যে বামফ্রন্ট বা মানে সিপিএম মানেনি, আমি সিপিএম কথা বলছিলাম, বামফ্রন্ট যেটা মানেনি, বামফ্রন্টের মানেনি, আমাকে এটা জানতে হবে 5টা পয়েন্ট ঠিক কি কি, টিএমসি চোখের ঠিক কি কি। তৃণমূল সিপিএম পয়েন্ট নিয়ে অনেক কিছু হলো, ওরাও তো কিছু বলতে চায়, মানে ও কি বলছে? বলা হলো যে সায়নী ঘোষকে কমিউনিস্ট বলে দাগিয়ে দেওয়া হয়েছে কারণ তার নাকি একটু লিবারেল মাইন্ডসেট। শিবের মাথায় ওরকম অশালীন লিবারেল অ্যাপ্রোচ, শিবের মাথায় অশালীন আচরণ করাটা কন্ডম অশালীন বলছো? হ্যাঁ, শিবের মাথায় কন্ডম দেওয়াটা অশালীন, সেই আচরণটাকে কমিউনিস্টরা লিবারেল অ্যাপ্রোচ বলে চালাতে চায়। এটা হচ্ছে হ্যাঁ কি তাহলে সায়েন্সকে অস্বীকার করা হয়, যদি সায়েন্সকে অস্বীকার করা হয়, জানি বিজেপি আরএসএস সায়েন্সকে অস্বীকার করে, জানি বিজেপি আরএসএস সায়েন্সকে অস্বীকার করে, জানি বিজেপি আরএসএস সায়েন্সকে অস্বীকার করে এবং তারা মনুবাদী, বিজেপি আরএসএস মনুবাদী এবং তারা কাস্ট সিস্টেমকে আবার আনতে চায় ইন্ডিয়াতে। গোমূত্রতে ক্যান্সার সার্টিফিকেট দিলীপ ঘোষ বলেছে। বিজেপি আরএসএস 2014 সাল থেকে যা যা করেছে, তৃণমূল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গল থেকে তাই করেছে। বিজেপি এনইপি এনেছে এবং তৃণমূল হেরেছে। একই মুদ্রা দুপিঠ, এপিঠের ওপিঠ হচ্ছে তৃণমূল এবং বিজেপি। ভাই কি একটাই প্রশ্ন, বছরে কারো হিম্মত ছিল না। সায়নী ঘোষ নিয়ে এত একটু থাম, সায়নী ঘোষ নিয়ে এত কথা হচ্ছে ভাই, একটাই প্রশ্ন সায়নী ঘোষকে নিয়ে এত কথা হচ্ছে, সে বামপন্থী সে ডানপন্থী পড়ে থাকলো, এই যাদবপুর লোকসভায় সৃজন সায়নীকে কি হারাতে পারবে? এটা তোরা বল, সৃজন সায়নীকে হারাতে পারবে? এটা বল। এদের কি একটা মিনিট লজ্জা নেই? যেই কংগ্রেসের কর্মীদেরকে 34 বছরে এডুকেশনাল সেক্টরে সিপিএম এর একটা পলিসি বলুন মহিলাদের জন্য নেওয়া হয়েছে, একটা পলিসি বলনি আমি বর্তমানে যারা নারীদের অধিকার সংরক্ষণের জন্য যে বিলটা পাশ করা হয়েছে, আমি সেটা একটা হিস্ট্রি বলে দিচ্ছি, সেটার বলে দিচ্ছি বিজেপি তৃণমূলের এটাই অ্যাপ্রোচ যে তারা কথা বলতে দেয় না। আমি একটু বলে দিই বিষয়টি, যে উমেন্স রিজার্ভেশন বিলটি আনা হয়েছে, সেটির ফার্স্ট ইনিশিয়েশন নিয়েছিল সিপিআই এর একজন সাংসদ গীতা মুখার্জি উমেন্স রিজার্ভেশন বিল। এই মহিলার জন্য বা এই বামপন্থী সংগ্রামের জন্য আজকে ভারতবর্ষে উমেন রিজার্ভেশন বিল আসতে পারছে। তৃণমূল বিজেপি তারা পড়াশোনা করলে জানতে পারতো বিষয়গুলি। তো এই কোশ্চেনগুলি তারা মানে বামপন্থীরা নারী সুরক্ষার জন্য কি করছে তৃণমূলের কথা মানায় না। যারা কামদুনি করে, মধ্যমগ্রাম করে, পার্ক স্ট্রিট করে, তাদের মুখে নারী সুরক্ষার কথা কখনো মানায় না। একদিকে কন্যাশ্রী, অন্যদিকে মহিলাদের গণধর্ষণ, দুটো একসঙ্গে চলতে পারে না। কন্যাশ্রী দিচ্ছ মানে এই নয় যে মেয়েদের রাত্রেবেলা পিঠে বানাবে এবং সেখানে তৃণমূল বিজেপি পিঠে বানানো একদম না, একদম না, তোমাকে কে বলেছে এই কথা? এটা গ্রাউন্ড রিপোর্ট বলছে, এটা গ্রাউন্ড রিপোর্ট বলছে। পিঠে বানানোর কথা তুমি কোথা থেকে জেনেছো? সন্দেশখালী শেখ শাহজাহান প্রথমে সিপিআইএম এর ছিল, তারপরে তারা বিএনপিতে গেছে। পড়ে এসো বামফ্রন্ট আমলে শাহজাহানের হিম্মত হয়নি গরিব মানুষের জমি লুট করে সেখানে জল ছেড়ে দেওয়া, সেখানে হিম্মত হয়নি কারণ বামফ্রন্ট সরকার ছিল। শেখ শাহজাহান 2011 সালে কার পোলিং এজেন্ট ছিল? এই কোশ্চেনটার উত্তর চাই। এখানে দেখলাম মহিলাদের নিয়ে অনেক কথা হলো, একদম। আমি আমার বিজেপির ভাইকে জিজ্ঞাসা করতে চাইবো, আরএসএস মনুস্মৃতি নামক গ্রন্থে বিশ্বাস করে এবং তোমরা সরাসরি আরএসএস এর সঙ্গে যুক্ত, তাই তো? তাহলে তোমাদের মহিলাদের নিয়ে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না, কারণ মনুস্মৃতিতে যেইভাবে
দলিতদের নিয়ে, আদিবাসীদের নিয়ে এবং মহিলাদের নিয়ে যেই পয়েন্টগুলো লেখা আছে এবং আরএসএস বিজেপি যেইভাবে সেগুলোকে ফলো করছে, তোমাদের মুখে এটা মানায় না। আর আমি এবার টিএমসির ভাইদের কাছে আসি। বলতে দেবে আচ্ছা বলতে দাও প্লিজ। আর টিএমসির ভাইদের কাছে আসি। মমতা ব্যানার্জিকে আরএসএস দুর্গা বলা হয়েছে, তো লিঙ্কটা আবার আপনারা বুঝে নিন, এইটুকু। এই যে লোকসভা নির্বাচন, তাতে তোমরা ঠিক কি চাইছো? বামপন্থী, ডানপন্থী, বিজেপি, আরএসএস সব বাদ দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হিসেবে তোমরা কি চাইছো? এক্ষুনি যে বললেন না ওই দাদা যে সিপিআইএম কি বলছে সেটা ম্যাটার করে না, এই ম্যাটার করে না এই যে কি, হ্যাঁ, যে ম্যাটার করে না এই যে সিপিএম এর সবাই নেতা, এই যে ম্যাটার করে না এই যে আইডিয়াটা, এই যে ডেমোক্রেসির আগেনস্টে এই জিনিসটা, এই গণতন্ত্রের আগেনস্টের যে বক্তব্যগুলো, এইটার বিরুদ্ধেই এই লোকসভা ইলেকশনটা, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য। ভোটে বারবার করে সিপিএম কে মানুষ শূন্য করে দেয়, এই গণতন্ত্রের বারবার করে শূন্য করে দেয়। আমার মৃত ঠাকুরদাদা গত পৌরসভা ভোটে তৃণমূলকে ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে। কি অদ্ভুত ব্যাপার, মানুষ ভোট দিয়ে জিতিয়ে দিচ্ছে তৃণমূলকে। ভোট দিচ্ছে আজকাল। আমি বলি, সিপিএম এর ম্যানিফেস্টো যদি দেখা যায়, ওরা ডেথ পেনাল্টি সরিয়ে দেবে, ইন্ডিয়ার সব নিউক্লিয়ার যে আর্সেনাল সেটা নষ্ট করে দেবে। অর্থাৎ কাল যদি চীন বা পাকিস্তান ভারতে, এই তো 2024 তোরা বল একটু বল একটু নিউক্লিয়ার আর্সেনাল সবেতে চীন, এক সেকেন্ড সবেতে চীন পাকিস্তান না টেনে আশ্চর্য না? চীন প্রপাগান্ডা ছড়ালে তো জ্বলবেই, মিথ্যা প্রপাগান্ডা ছড়ালে জ্বলবেই। সিপিআইএম এর ম্যানিফেস্টোতে কি লেখা নেই যে ভারতের সব যা নিউক্লিয়ার পারমাণবিক যা বোমা আছে সেগুলোকে কেন লেখা আছে? লেখা আছে কারণ এই নিউক্লিয়ার পারমাণবিক বোমা এই কর্পোরেট কোম্পানিগুলোকে বানানোর দায়িত্ব দেয়, তাদের থেকে কোটি কোটি টাকা তোমাদের শুনে নাও তাদের থেকে কোটি কোটি টাকা খেয়ে ভেজাল ওষুধ, ঠিক আছে, জিনিসপত্রের দাম বাড়া, আলু, পেঁয়াজ, সবজি, কর্পোরেটগুলোকে ব্যান করা হোক, নিউক্লিয়ার বোমাগুলোকে কেন? কর্পোরেটের টাকাই তো চলছে। বামপন্থীদের শক্তি বৃদ্ধি হলে কর্পোরেট, মোদি, আরএসএস, মমতা সব ব্যান হবে, এক এক করে ব্যান হবে, সোজা কথা। চীনের শক্তি বৃদ্ধি হবে কারণ চীন যা চায় সিপিএম তাই চায়। আচ্ছা, লোকসভা নির্বাচন তোমাদের সাংসদ কেমন হওয়া উচিত? তোমরা যুব সমাজ হিসেবে কি চাইছো? ও বলুক প্রথমে, তারপরে তোমাকে যাচ্ছি। আমরা 2011 সাল থেকে দেখেছি পশ্চিমবঙ্গের মানুষের জন্য যে যত রকমের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আনা হয়েছে, সমস্ত কিছু আসা হয়েছে। সব দিক থেকে 2021 সালে আমরা 200-র উপরে বেশি সিট নিয়ে যেতেছি মানুষের রায়ে, মানুষের কাজ করার জন্য। আমরা আমাদের একটাই কথা, মমতা ব্যানার্জি মানুষের যেভাবে উন্নয়ন করেছে, সেই উন্নয়ন ভোটে এবার আমরাও এবার 24 সালে সবকটা আমরা 30-এর উপরে সিট জিতবো। আমরা মনে করি এসএফআই এর সমস্যা হচ্ছে, আবার বলছি কোথায় ভাই, দাও তো এই দাও রিপোর্টটা, দাও তো সন্দেশখালী ভাই, রাজ্যে ক্ষমতা থেকে মমতা ব্যানার্জি, সাইবারি কমিশন, মরিচাপি কমিশন কে করেছিল? মমতা ব্যানার্জি। সেই কমিশনের রিপোর্ট কে দেবে? মমতা ব্যানার্জি। ফার্স্ট অফ অল যাদবপুর বিশ্ববিদ্যালয় পৃথিবী থেকে কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। গোটা দেশের জনগণ, গোটা দেশের যুব সমাজ যা ভাবছে, যাদবপুর সেটাই ভাবছে। প্রথমত কি ভাবছে এবার? যাতে সবাই চাকরি পায়, সবার শিক্ষা সুনিশ্চিত হয়, স্বাস্থ্য সুনিশ্চিত হয়, যাতে ইলেকট্রাল বন্ডে টিএমসি, বিজেপি যে অনৈতিকভাবে টাকাগুলো গ্রহণ করেছে সেগুলো সবার সামনে আসে, সুন্দরভাবে তদন্ত হয়, ভোটে ছাপ্পা যাতে বন্ধ হয় এবং নারীরা যাতে সুরক্ষিত হয়, এগুলোই যুব সমাজের দাবি। যাতে শিক্ষা সবার জন্য উপলব্ধ হয়, তার কারণ যাদবপুর এই বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেখানে ছাত্রছাত্রীরা 1200 টাকায়, 200 টাকায়, 300 টাকা ফি দিয়ে পুরো বছর কমপ্লিট করতে পারে, কিন্তু নতুন শিক্ষানীতি আসার পরে সেটা কোনো কালেই সম্ভব হবে না। কেননা প্রাইভেটাইজেশন যে হিসেবে শিক্ষার করা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের দ্বারা, সেটা গোটা যুব সমাজের জন্যই ক্ষতিকর। তো বলছিলেন যুব সমাজ কী চায়? যুব সমাজের প্রথম দাবি চাকরি চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই এবং নারী নির্যাতন থেকে মুক্তি চাই। পরিস্থিতি উত্তপ্ত। রাজনৈতিক আলোচনা যেখানে হবে এবং সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই পরিস্থিতি হবে, সেটাই স্বাভাবিক, কারণ এটার নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যামেরায় শুভ্ররূপ, ব্রতিন এবং শুভজিতের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।